আজ 1 জুন জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। সিনেমাকেও হার মানাবে, ঘরে ফিরলেন 15 বছর আগে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। শনিতে দিনভর কার্যালয়ে অনুব্রতর হাজিরা দেওয়ার দিন জানালেন মন্ত্রী। অনুব্রতর আচরণ বরদাস্ত করা হবে না, পদক্ষেপে স্পষ্ট করেছে তৃণমূলের মত কুণাল ঘোষের। মূত্রাশয়ে ক্যান্সার চিকিৎসায় নয়া প্রযুক্তির ব্যবহারে সুস্থ জীবন ফিরেছেন বরুণ। পালকের উপরে অবিশ্বাস্য আর্ট, প্যাশনেই পেশা খুঁজে পেয়েছেন আসানসোলের ঈশানী। কবে ভাঙা হবে জয়ন্ত সিংহের বাড়ি, জানালো কামারহাটি পুরসভা, ডাকা হলো টেন্ডার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এ যেন টলিউডেরও কোনো এক চিত্রনাট্যের থেকে বেশি। টানটান উত্তেজনার পর ফিল গুড ক্লাইম্যাক্স, কিন্তু কখনো কখনো বাস্তব সেই চিত্রনাট্যকেও যেন হার মানায়। তেমনই কাহিনী উঠে এসেছে মানিকচর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অখ্যাত মীরা গ্রামে। দীর্ঘ 15 বছর আগে ভিন রাজ্যে কাজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক। এতদিন কোনো খোঁজ পাওয়া যায়নি তার। পরিবারের লোকজন আশাও ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আর ওই শ্রমিক বেঁচে নেই। তবে নিখোঁজ অন্ধকারে টিম করে আলো জ্বলে থেকেছিল স্ত্রীর আশা, হয়তো সে কোথাও আছে, বেঁচেই আছে, কোনোদিন তার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তাই স্বামী শেষকৃত্য করতে দেননি কাউকে। সেই আশায় মীরা গ্রামের সীমা বিবির কাছে ফিরিয়ে দিয়েছে তার স্বামীকে। শনিবার ঘরে ফিরেছেন মোস্তফা। এমন ঘটনায় হতবাক সবাই, নির্বাক সীমা মোস্তফা। মেরা গ্রামের মীর মোস্তফার বয়স এখন 46 বছর, কিন্তু গত 15 বছরে আঙুলের ফাঁক গলে বয়সটা যেন মনে হয় তার বেড়ে গিয়েছে 30-এর ব্যবধানে। একটা সময় তার গ্রামে ডাকাবুকো হিসেবে পরিচিত ছিলেন। কারো প্রয়োজনে একবার ডাকলেই তিনি হাজির। সদা হাস্যময় সেই যুবক এখন অনেকটাই বুড়িয়ে গিয়েছেন। সম্ভবত পিছনের সেই 15 বছর তাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে অনেকটাই। অল্প বয়স থেকেই শ্রমিকের কাজ করতেন তিনি। পরে ভিন রাজ্যেও কাজে যেতে শুরু করেন। বিয়ে করেন সীমা বিবিকে। 2টি ছেলে হয় তাদের। 15 বছর আগে উত্তরপ্রদেশের টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন তিনি। গ্রামের আরো কয়েকজনের সঙ্গে কাজ ছেড়ে একসঙ্গে গ্রামে ফিরছিলেন তারা। পথে কোনো এক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। পানীয় জল শেষ হয়ে যাওয়ায় মোস্তফা বোতলে জল ভরতে প্ল্যাটফর্মে নেমে পড়েন। যখন তিনি বোতলে জল ভরছিলেন সেই সময় ট্রেন ওই স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। দেখতে পাননি মোস্তফা, আর দেখা যায়নি তাকেও। শুধু দেখা নয়, সেই থেকে তার আর কোনো খোঁজও পাওয়া যায়নি। মোস্তফার সঙ্গীরা গ্রামে ফিরে গোটা ঘটনা সীমা বিবিদের খুলে বলেন। চিন্তায় ঘুম উড়ে যায় সবার, কান্নার রোল পড়ে যায় বাড়িতে। কথা হারিয়ে ফেলে লোফা বেওয়া, মোস্তফার মা। তড়িঘড়ি তারা মানিকচক থানায় মোস্তফার নামে মিসিং ডায়েরি করেন। মানিকচক থানার তরফে উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কোনো কাজ হয়নি। হারিয়েই যান ডাকাবুকো যুবকটি। আবার পড়ছি, হারিয়েই যান ডাকাবুকো যুবকটি। এরপরেই ঘটে সেই চিত্রনাট্য। মেরা গ্রামেরই কিছু শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি গ্রামের টাওয়ারের কাজ করছিলেন। প্রবল গরমে তাদের ভীষণ তৃষ্ণা পেয়েছিল। তারা টাওয়ারের জায়গা থেকে বেশ কিছুটা দূরে একটা ভুট্টার জমিতে স্যালো পাম্পে জল আনতে যান। পাম্পের কাছে গিয়েই হতবাক হয়ে পড়েন তারা। দেখেন ভুট্টা খেতে জল দিচ্ছেন তাদের গ্রামে হারিয়ে যাওয়া মোস্তফা। তারা মোস্তফার ভিডিওগ্রাফি করে সেখান থেকে গ্রামের একজনের মোবাইলে পাঠান। ওই ব্যক্তি সীমা বিবি লোফা বেওয়াদের সেই ভিডিও ক্লিপ দেখালে সবাই মোস্তফাকে চিনতে পারে। পরিবারের খুশির হাওয়া বয়ে যায়। সঙ্গে সঙ্গে মোস্তফা 2 ছেলে সহ গ্রামের কয়েকজন গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন। অবশেষে শুক্রবার মাঝরাত মালদায় ফেরেন মোস্তফা। শনিবার বাড়িতে ফিরেছেন তিনি। রবিবার দুপুরে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। শনিবার দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন অনুব্রতর সঙ্গে দলীয় কার্যালয়ে দেখা করতে আসেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান কেষ্টর শরীরের আগের থেকে ভালো আছে, হাজিরা দেবে নিশ্চয়ই। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বোলপুরে দলীয় কার্যালয়ে ছিলেন অনুব্রত। এদিন দুপুরে গড়হাজির থেকে বীর দর্পে নিচুপট্টির বাড়ি থেকে বোলপুরে দলীয় কার্যালয়ে আসেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুলিশ সূত্র জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান অনুব্রত মণ্ডল, তাই তিনি হাজিরা দেননি। কিন্তু অসুস্থ ব্যক্তি কনভয় নিয়ে দলীয় কার্যালয়ে এলেন কি করে? দিনভর বিতর্কের পর তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র জানা গিয়েছে পুলিশের দেওয়া দ্বিতীয় নোটিশের পর রবিবার দুপুরে বোলপুর এসডিপিও অফিসে এসে হাজিরা দেবেন অনুব্রত। দলের অন্যান্য নেতা ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের গলায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এই অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাংবাদিক বৈঠক করে কেষ্টকে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে সরব হয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বিরোধীরা সকলে। কেষ্টর কীর্তি এখনো পিছু ছাড়ছে না তৃণমূলের। প্রতিদিনই ঘাসফুল শিবিরে কেউ না কেউ এই ইস্যুতে দল আর অনুব্রতর মধ্যে যোজন ফারাক তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ইস্যু যে বিপজ্জনক বুঝতে দেরি হয়নি শাসক দলের শীর্ষ নেতৃত্বের। সবচেয়ে বড় আশঙ্কা কেষ্টর বলচালে মানুষের ক্ষোভ যদি একবার পুলিশের স্নায়ুতন্ত্রে পৌঁছে যায় তার ফল ভুগতে হবে তৃণমূলকেই। তাই শনিবার আরও একবার কেষ্টর তুমুল সমালোচনা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র
কুণাল ঘোষ। তবে এই অপরাধের পর তার দলের বীরভূমের সেনাপতি এখনও যেন গড়াদের বাইরে, তার সোজাসুজি জবাব দিতে পারেননি তিনি। কুণালের কথায় অনুব্রত মণ্ডলের সম্পর্কে দলের অবস্থান গতকালই দল স্পষ্ট করেছে। অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, দল তার নিন্দা করেছে। 4 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার জন্য অনুব্রতকে নির্দেশও দিয়েছে দল। অনুব্রত সেটা করেছেন। এর পরের অংশ দল দেখছে, আর আইনি বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। তাই কুণাল মনে করেন এই মুহূর্তে দলের তরফে অতিরিক্ত কোনো বক্তব্য নেই। পুলিশ প্রশাসন নিজের কাজ শুরু করেছে, সেক্ষেত্রে অভিযুক্ত কিভাবে তদন্তে সাড়া দেবেন সেটা পুলিশই দেখবে। আমরা মনে করি অনুব্রত মণ্ডল যে ভাষায়, যে শব্দবন্ধে একজন পুলিশ অফিসারের আত্মীয়দের উদ্দেশ্যে ইঙ্গিত করে আক্রমণ করেছেন তা কোনো মতেই বরদাস্ত করা যায় না। কিন্তু এত বড় অপরাধ করলেও অনুব্রতকে এখনো গ্রেপ্তার করা হলো না কেন? কোনো সাধারণ মানুষ এই ঘটনা ঘটালে সে কি এতক্ষণ গড়াদের বাইরে থাকতে পারত? এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব না দিয়ে বিধানসভার বিরোধী দলনেতাকে সামনে টেনে আনেন কুণাল। বলেন, এর আগে আমরা বিরোধী দলনেতাকে দেখেছি, তিনি প্রকাশ্যে পুলিশ অফিসারকে এক জন্তুর নামে গালাগালি করছেন। তার ভিডিও ক্লিপও রয়েছে, তাকে তো পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি আরো বলেন, বিজেপি নেতারা কখনো শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছেন, তাদেরও গ্রেপ্তার করা হয়নি। অনুব্রতর ক্ষেত্রে তৃণমূল তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে, পুলিশ থেকে নোটিশ পাঠাচ্ছে। বিজেপির ক্ষেত্রে সেটাও হয়নি। তাই অনুব্রত তৃণমূল বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই কথাটা আসেই না। কুণাল আরো বলেন, অর্থাৎ তিনি 2 পথ খোলা রেখে এগোচ্ছেন। যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো তাদের বিরুদ্ধে তো আন্দোলন হওয়ার কথা, তার বদলে বিকাশ ভবনের সামনে গেট আটকে কাউকে বেরোতে না দিয়ে পুলিশকে আক্রমণ করে আন্দোলন করা হচ্ছে। এখন যদি কেউ প্ররোচনায় বলেন আমরা এই করব সেই করব, তবে করবেন। কৃত্রিম মূত্রাশয় নিয়ে গত 5 বছর ধরে বেঁচে আছেন বরুণ মুখোপাধ্যায়, তাও একেবারে স্বাভাবিকভাবে। পেশায় গাড়ি চালক, বছর 59 বয়সের এই ব্যক্তি সুস্থ জীবন ফেরা দিশা দেখাচ্ছে মূত্রাশয়ের ক্যান্সার আক্রান্তদের। 2017 সাল থেকে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা বরুণ মুখোপাধ্যায়। কখনো প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছিল, প্রস্রাবের সঙ্গে রক্তও বের হচ্ছিল। হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি, সরকারি হাসপাতালে অস্ত্রোপচার, কেমো নিয়েও সমস্যার সমাধান হয়নি। শেষে 2020 সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে সুস্থ জীবন ফেরায়। যে চিকিৎসকের কাছে অস্ত্রোপচার করিয়ে বরুণ সুস্থ হয়েছেন তার নাম ডক্টর অভয় কুমার। তিনি বললেন, যখন উনি এসেছিলেন ওনার কিডনি একটু খারাপ ছিল, সেটা স্বাভাবিক। তাই আমরা সেগুলো আগে প্রথমে নজর দিয়েছিলাম, তারপর সেগুলোকে স্বাভাবিক করে আমরা ওর অস্ত্রোপচার করেছিলাম। কৃত্রিম মূত্রাশয় লাগিয়েছিলাম ওনার শরীরে, যেটা বাইরে থেকে বোঝা অসম্ভব। চিকিৎসক বলেন, স্বাভাবিকভাবে মূত্রাশয়ের মতো এটা শরীরের ভেতরে থাকে, যাতে বাইরে থেকে কোনো ক্যাথিটার বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন না হয়। কিন্তু এরপর একটা থেরাপি করা হয়, কারণ স্বাভাবিক মূত্রাশয় থাকলে সে বিষয়গুলো তার শরীরে হওয়ার কথা তা আর হবে না। কখনো বাথরুম যাওয়ার প্রয়োজন আছে, কিভাবে প্রস্রাব হবে, সে সব কিছুই থেরাপির সাহায্যে শেখানো হয়। সেভাবেই 5 বছর কেটে গিয়েছে অস্ত্রোপচারের পর। এখন একদম স্বাভাবিক জীবনে রয়েছেন বরুণ মুখোপাধ্যায়। তার কথাই, আমি আবার গাড়ি চালাচ্ছি, আমার কোনো সমস্যাও নেই। যদিও সুস্থ জীবনে ফিরতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। বরুণ জানান, প্রথমে এক আত্মীয়ের বাড়ি গিয়ে বন্ধ হয়ে যায় প্রস্রাব। নিকটবর্তী এক স্বাস্থ্যকেন্দ্রে আল্ট্রাসোনোগ্রাফি করে স্বাভাবিক হন। তারপর আবার কিছু মাস পর নিকটবর্তী এক স্বাস্থ্যকেন্দ্রে আল্ট্রাসাউন্ড করে স্বাভাবিক হন। তারপর আবার কিছু মাস পর আচমকায় মূত্র দিয়ে রক্তক্ষরণ হতে শুরু হয়। তার বুঝতে না পেরে তিনি দ্বারস্থ হন হোমিওপ্যাথি এক চিকিৎসকের কাছে, কিন্তু সেখানেও কোনো সুরাহা হয়নি। কিছু বুঝতে না পেরে এবারে তিনি যান সরকারি হাসপাতালে। সেখানে দেখা যায় প্রস্টেট ক্যান্সার। সেই মতো অস্ত্রোপচারও হয় তার, কিন্তু কিছু মাস কাটতে না কাটতেই আবার ফিরে আসে পুরনো রোগ। আবারও NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি। এবার জানা যায় প্রস্টেট নয়, মূত্রাশয়ে ক্যান্সার হয়েছে ভদ্রলোকের। বরুণ মুখোপাধ্যায় বলেন, আমাকে NRS থেকে এবার বলেছিল একটা বড় অপারেশন হবে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে জানলাম আমার মূত্রাশয় কেটে বাদ দেওয়া হবে। আমি রাজি হয়েছিলাম, ভর্তি হয়েছিলাম হাসপাতালে আবারও। কিন্তু যত সময় এগোচ্ছে আমার শারীরিক অবস্থা আরো ভেঙে পড়েছিল। ওখানে আমায় রক্ত দিতে হয়েছিল, কিন্তু যে রক্ত দেওয়া হচ্ছিল সেগুলো মূত্রের সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছিল। তিনি আরো বলেন, তারপর আমায় কেমো দেওয়ার কথাও বলা হয়েছিল। প্রথম কেমো আমি নিয়েছিলাম NRS থেকে, কিন্তু ওখানেই আমি দেখেছিলাম বাকিদের শরীরে একটা বড় ব্যাচ লাগানো আছে, তার সঙ্গে রয়েছে ক্যাথিটার লাগানো। ওদের সকলেরই মূত্রাশয়ে ক্যান্সার হয়েছে, কিন্তু এই অবস্থায় চলে ভবিষ্যতে আর কাজ করতে পারবে না বলে আশঙ্কা করেছিলেন তিনি। তাই NRS থেকে বেরিয়ে আসেন বরুণ। তার কথায় এসব দেখে আমার ভয় লেগে যায়। আমি যে পেশায় যুক্ত সেখানে এভাবে থাকলে আমায় কেউ কাজে নেবে না, সেটা চিন্তা করি। তখন আমি যোগাযোগ করি বেসরকারি হাসপাতালের এই চিকিৎসকের সাথে। তখন মেডিকেল হাসপাতালের ইউরোলজিস্ট চিকিৎসক অভয় কুমারের সাথে কথা বলেন তিনি। বরুণ বলেন, আমার ভয়ের কথা আমি চিকিৎসককে জানিয়েছিলাম। উনি বলেছিলেন তেমন কিছুই হবে না, যা হবে আপনার শরীরের ভিতরে। অস্ত্রোপচারের জন্য রাজি তো হন, কিন্তু অর্থপ্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। সেই সময় বরুণ মুখোপাধ্যায় ছিল তার স্বাস্থ্যসাথী কার্ড বা কোনো স্বার্থ বিমা। আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানো একমাত্র সম্বল ছিল তার। তাই ধার দেনা করে নিজের চিকিৎসা করিয়েছিলেন তিনি। সেই চিকিৎসাতে এসেছে সাফল্য। নতুন দিশা তৈরি হয়েছে মূত্রাশয় ক্যান্সার আক্রান্তদের জন্য। 5 বছর পর সেই সমস্যা আবার ফিরে এসেছে। এবার তার নয়, তার দাদা ভুগছেন একই সমস্যায়। তাই তিনি ডক্টর অভয় কুমারের কাছেই এনেছেন দাদাকে। তার দাদার শরীরেও বসানো হয়েছে কৃত্রিম মূত্রাশয়, তারও থেরাপি চলছে বর্তমানে।